উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট। উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট কি না, কোনো বিক্রেতা বা কোনো প্রডিউসার বা কোনো ফার্ম তার নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যে পরিমাণ খরচা প্রদান করে সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। ধরো তোমার একটা পেনের কারখানা 100খানা পেন তৈরি করতে 2000 টাকা খরচা হয়েছে, তাহলে সেই ফার্মের ওই 100খানা পেনের জন্য উৎপাদন ব্যয় হলো 1000 টাকা, সরি 2000 টাকা। এটাই হলো উৎপাদন ব্যয়। এবার এই উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে দুটো সময়কালের ভিত্তিতে নির্ণয় করতে হয়। সময়কাল কি জিনিস সেটা হচ্ছে ইকোনমিক্সের সময়কাল বা টাইম, সময়কাল বা টাইমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বল্পকাল বা শর্ট রান, আর একটা হচ্ছে দীর্ঘকাল বা লং রান। এই স্বল্পকাল আর দীর্ঘকাল কি জিনিস সেটা জানতে গেলে তার আগে আমাকে জানতে হবে উৎপাদনের উপকরণ কি। উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এই উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি জিনিস? কোনো দ্রব্য উৎপাদন করতে বা তৈরি করতে যেসব জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোই হলো উৎপাদনের উপকরণ। যেমন কি পেনের জন্য প্লাস্টিক, রং ইত্যাদি ইত্যাদি। কিন্তু এছাড়াও যাই উৎপাদন করি না কেন কয়েকটা উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিন্তু কমন। তাই ইকোনমিক্সে উৎপাদনের উপকরণ 4টে বলে ধরা হয়। প্রধান উপকরণ একটা হচ্ছে জমি বা ল্যান্ড, আর একটা হচ্ছে শ্রমিক বা লেবার, তারপর হচ্ছে মূলধন বা সংগঠন, তারপর হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, আর একটা হচ্ছে সংগঠন বা উদ্যোক্তা, ইংলিশে হলো অর্গানাইজেশন বা এন্ট্রিপ্রেনার। উৎপাদনের এই হলো 4টে প্রধান উপকরণ। যাই দ্রব্য উৎপাদন হোক না কেন এই 4টে উৎপাদনের উপকরণ কিন্তু লাগবেই। যেমন যে কোনো যাই কিছু করো না কেন একটা জমি লাগবে, সেই জমিতে কাজ করার জন্য মেশিন দিয়ে করলেও সেই মেশিনটা চালানোর জন্য একজন হলেও লেবার লাগবে বা শ্রমিক লাগবে। তোমার প্রথমেই মূলধন সেই কোম্পানিতে নিজের পকেট থেকে দিতে হবে, কারণ প্রথমেই তোমার মুনাফা হবে না। যেমন কি একটা বাড়ি কিনলে বা একটা ফ্যাক্টরি কিনলে সেটা হলো তোমার কাছে মূলধন, বা একটা মেশিন কিনলে সেটা হলো তোমার কাছে মূলধন। আর সংগঠন, সেই কোম্পানিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার কি সংগঠন। যখন একসাথে অনেকে মিলে একটা কোম্পানিকে কন্ট্রোল করে সেটা হচ্ছে সংগঠন, আর যখন কোনো একজন ব্যক্তি কোম্পানিটাকে সামলাচ্ছে সেটা হলো উদ্যোক্তা। এই 4টে ছাড়া কোনো কোম্পানি এগিয়ে যেতে পারে না। তাই উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন হলো এই 4টে। এবার শর্ট রানে আসি। এই শর্ট রান টাইমে কি হবে? এই শর্ট রান টাইমে এই 4টে উৎপাদনের উপকরণ যে রয়েছে তাদের মধ্যে যে কোনো একটাকে আমরা পরিবর্তন করতে পারবো। সাপোজ ধরো লেবার, এই লেবারটা হচ্ছে পরিবর্তনশীল বা ভেরিয়েবল। এই শ্রমিক বাদে আমি 4টে জিনিসকে আমাকে ফিক্স ধরে রাখতে হবে এই স্বল্পকালীন সময়। স্বল্পকালীন সময় হচ্ছে যেখানে আমি উৎপাদনের কেবলমাত্র একটি উপকরণকেই বা ফ্যাক্টরস অফ প্রোডাকশনকেই আমরা পাল্টাতে পারবো বা চেঞ্জ করতে পারবো। আর বাদ বাকি যে উপকরণ রয়েছে যেমন জমি, মূলধন, সংগঠন, এগুলোকে আমাকে স্থির রাখতে হবে। এটাই হচ্ছে স্বল্পকালীন সময়। আর দীর্ঘকালীন সময় কি হচ্ছে?
দীর্ঘকালীন সময়তে সব কটাই আমার পরিবর্তনশীল, এটাও পরিবর্তন করতে পারবো, এটাও করতে পারবো, এটাও করতে পারবো। মানে উৎপাদনের 4টে উপকরণই আমি একসাথে পরিবর্তন করতে পারবো। তাহলে স্বল্পকালে কি হলো, স্বল্পকালে আমরা যে কোনো একটা উপকরণকেই পরিবর্তন করতে পারবো, কিন্তু অন্যগুলোকে স্থির রাখতে হবে। আর দীর্ঘকালে কি উৎপাদনের সবকটি উপকরণকেই আমরা একসাথে পরিবর্তন করতে পারবো। এবার এই স্বল্পকালে যেসব ব্যয়গুলো দেখা যায়, মানে একটা উৎপাদনের উপকরণ পরিবর্তন থাকা অবস্থায় এবং বাকিগুলো স্থির থাকা অবস্থায় আমার একটি কোম্পানিতে কি কি ধরনের ব্যয় ঘটতে পারে সেগুলো আলোচনা করা হচ্ছে। তা এই স্বল্পকালীন ব্যয়ের সর্বপ্রথম যেটা আসে 1 নম্বরে, সেটা হলো মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট। মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট। এই মোট স্থির ব্যয় কি, আমার যে উৎপাদনের উপকরণগুলো স্থির রয়েছে, যেরকম কি জমি বা ক্যাপিটাল বা সংগঠন, এই স্থির উপাদানগুলোর জন্য আমার যে ব্যয়গুলো দিতেই হচ্ছে, অর্থাৎ যে ব্যয়টা উৎপাদনের ওপর নির্ভরশীল নয়, মানে উৎপাদন হলেও আমাকে সেই ব্যয়টা দিতে হবে, আবার উৎপাদন না হলেও আমাকে সেই ব্যয়টা দিতে হবে, সেটাই হলো মোট স্থির ব্যয়। যেমন কি বাড়ি ভাড়া। সাপোজ ধরো এই যে যেরকম লকডাউনে এখন বিভিন্ন কোম্পানি বন্ধ, কোনো উদ্যোক্তা বা কোনো প্রডিউসার যদি কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে সে ফ্যাক্টরি চালায়, তাহলে কি করতে হবে, সে যদি একটা জিনিসও উৎপাদন করে তাহলে তাকে পুরো বাড়ি ভাড়া দিতে হবে, আবার উৎপাদন না করলেও বাড়ি ভাড়া দিতে হবে, কিংবা 1000 বা 2000 উৎপাদন করলেও আমাকে ওই একই পরিমাণ বাড়ি ভাড়া দিতে হবে। তাই এক্ষেত্রে বাড়ি ভাড়া হচ্ছে তোমার কি স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত, বা স্থায়ী শ্রমিকদের বা কর্মচারীদের বেতন, এগুলো হচ্ছে স্থির ব্যয়ের উদাহরণ। মানে যেটা উৎপাদন হলেও দিতে হবে বা উৎপাদন না হলেও দিতে হবে, বা উৎপাদন বেশি হলেও সেই একই পরিমাণ টাকাই আমাকে দিতে হবে, এটাই হচ্ছে মোট স্থির ব্যয়। তাহলে এই মোট স্থির ব্যয়ের আঁকাটা কীরকম হবে দেখো, এখানে যদি আমরা টিএফসি মাপি আর এখানে যদি আমরা উৎপাদনের পরিমাণ মাপি, তাহলে টিএফসিটা হবে এইরকম, অনুভূমিক অক্ষের সমান্তরাল। তার কারণ কি, যদি টিএফসি 20 টাকা হয়, তাহলে জিরো উৎপাদন যখন হবে তখন আমাকে 20 টাকা দিতে হবে, 1 ইউনিটেও 20 টাকা, 2 ইউনিটেও 20 টাকা, 3 ইউনিটেও 20 টাকা, এরকমভাবে যতগুলো উৎপাদন হবে এন ইউনিট, মানে যা উৎপাদন হবে সবেতেই আমাকে এই 20 টাকাই খরচা দিতে হবে। তাই এটি হয় কি, এই টিএফসি রেখা হয় কি অনুভূমিক অক্ষের সমান্তরাল বা প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস। এরপর হলো মোট পরিবর্তনশীল ব্যয় বা টোটাল ভেরিয়েবল কস্ট। এই টোটাল ভেরিয়েবল কস্ট কি, যেটা উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল, মানে উৎপাদনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তন হয় সেটাই হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। যেরকম কি কাঁচামাল, যদি আমি উৎপাদন বেশি করি তাহলে আমাকে কাঁচামাল বেশি পরিমাণে কিনতে হবে, যদি উৎপাদন কমিয়ে আনি তাহলে কাঁচামাল আমাকে ক্রয়ের পরিমাণ কমাতে হবে, বা উৎপাদন যদি না হয় তাহলে সেক্ষেত্রে কাঁচামালের কোনো খরচা নেই। তাই এটাই হলো উৎপাদনের মোট পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ যেটি উৎপাদনের ওপর নির্ভর করে, উৎপাদনের হ্রাস বৃদ্ধির ওপরে। এটা যদি আঁকা হয় তাহলে কীরকম হবে, এই উল্টো এস আকৃতির। এইখানে যদি আমরা টিভিসি মাপি, এখানে যদি কিউ মাপি, তাহলে আঁকাটা হবে এরকম টিভিসি। আচ্ছা, এটা জিরো বিন্দু থেকে ওঠে, তার কারণ কি, আমি যদি 0 ইউনিট প্রোডাকশন করি তাহলে এর খরচা 0 হবে, মানে উৎপাদন যখন শূন্য আমার ব্যয়ও তখন শূন্য, যখন উৎপাদন বাড়বে ব্যয় আস্তে আস্তে আমার কী হবে, বাড়বে। কিন্তু এটা উল্টো এস আকৃতি হয়, তার কারণ হলো মোট
যখন এটা এক্স আকৃতির কারণ হলো যখন উৎপাদন বৃদ্ধি পায় প্রথম দিকে তখন খরচাটাও বৃদ্ধি পায়। যেমন কি ধরো প্রথমে একটা বিস্কুট কারখানায় এক বস্তা যদি ময়দা আনে তাহলে যে পরিমাণ খরচা হবে, আবার দু বস্তা ময়দা আনলেও কি উৎপাদন বাড়ালে মানে উৎপাদন যদি এ, এইখানে থাকে তাহলে উৎপাদন ব্যয় হবে এই জায়গায়। ঠিক একইভাবে যদি আমি উৎপাদন বাড়াই তাহলে আমার আরও বেশি পরিমাণ ময়দা কিনতে হবে, তাহলে কি হবে আমার এটা মোট পরিবর্তনশীল ব্যয়টা কী হবে আরও বাড়বে। এবারে এর সাথে সাথে যদি এই জায়গায় আমি উৎপাদন করি তখন দেখা যাচ্ছে আমার উৎপাদন ব্যয় কিছুটা কমবে। তার কারণ কি, যদি বেশি পরিমাণ জিনিস কিনি তাহলে কিন্তু কাঁচামালের দোকানদার অফার দিতে পারে, বা এটাও হয় কি না একটা বস্তা আনতে গেলে আমাকে একটা গাড়ি নিয়ে যেতে হচ্ছে, আবার এইখানে যদি আমার 40টা বস্তা লাগে তাহলে সেই 40টা বস্তা আমার একটা গাড়িতেই ধরে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমার পরিবহন ব্যয় বা তোমার গাড়ির খরচা কিছুটা হ্রাস পেল। তাই জন্য ব্যয় বাড়ছে কিন্তু কিছুটা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে এই এত অবধি। কিন্তু এরপরে যদি আবার উৎপাদন বাড়াই তাহলে কি হবে, আমার আবার একটা নতুন গাড়ি নিয়ে যেতে হচ্ছে, ফলে আমার ব্যয়টা আরও বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এই রেখার আকৃতিতে হয় কি উল্টো এস। যদি এরকম এমসিকিউ আসতে পারে টিবিসি রেখার আকৃতি কেমন হয়, তাহলে লিখতে হবে উল্টো এস বা ইনভার্টেড এস। এই উল্টো এস আকৃতি লিখতে হবে। এর কারণ হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধির কারণে হয়। কারণ পরিবর্তনীয় অনুপাত বিধি বা ইংলিশে বলে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এরপর হচ্ছে মোট ব্যয়, যেটার মাধ্যমে একটা ফার্মের কত খরচা হলো সেটা বোঝা যায়। মোট ব্যয় বা টোটাল কস্ট। মোট ব্যয় কি, একটা ফার্মের মোট যে খরচাটা হচ্ছে অর্থাৎ মোট পরিবর্তনশীল ব্যয় কত আর মোট স্থির ব্যয় কত, সেই দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলে ফার্মের মোট ব্যয় পেয়ে যাব। কারণ এই দুটো ব্যয় ছাড়া ফার্মের আর কোনো ব্যয় নেই। তাই টোটাল কস্টকে আমরা বলতে পারি টিএফসি প্লাস টিভিসি। এবারে এই টোটাল কস্টে যদি রেখাটা অঙ্কন করি তাহলে এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাবে। দেখো এটা ফার্স্টে আমাকে টিভিসি আঁকতে হয়, টিএফসি কার্ভ আঁকতে হয়, আর তারপরে এই টিসি কার্ভটা আঁকতে হবে। এই টিসি কার্ভ আর টিভিসি কার্ভ দুটোর পরস্পর কি হয়, সমান্তরাল হয় সবসময়। তার কারণ কি, এটা অঙ্কন দিয়ে বোঝাবো। তার আগে এগুলো লিখে নিই, টিসি টিভিসি টিএফসি। এই অক্ষতে টিভিসি টিএফসি আর টিসি মাপা হচ্ছে, যেখানে মোট স্থির ব্যয় হচ্ছে 20 টাকা আর এখানে কোয়ান্টিটি। দেখো কি হচ্ছে, কোয়ান্টিটি 0 1 2 3 4 5, যেখানে আমার টিএফসি প্রত্যেকটার ক্ষেত্রেই কত 20। যাই উৎপাদন করি না কেন আমার টিএফসি সেম। টিভিসি দেখো যখন উৎপাদন 0 তখন আমাকে কাঁচামাল কিনতে হয়নি, তাহলে এটাও 0। 1 ইউনিটে ধরো এটা 30 টাকা, 2 ইউনিটে হলো তোমার 65, 3 ইউনিটে ধরো হলো তোমার 100, 4 ইউনিটে কি হলো 120, এটা কত হলো 160। তাহলে টোটাল কস্ট কত হবে, টোটাল কস্ট হচ্ছে তোমার টিএফসি প্লাস টিভিসি করলে 20, 20 প্লাস 0 20, 20 প্লাস 30 50, 85, 120, 140, 180। তাহলে এক্ষেত্রে দেখো আমার যখন উৎপাদন 0 হচ্ছে তখন আমার টিসি কত টিএফসির সমান, মানে আমার মোট স্থির ব্যয় যেটা সেটা বহন করতে হচ্ছে উৎপাদন 0 হলেও। তাই জন্য এখানে টিসি রেখাটা
উৎপাদন মোট স্থির ব্যয় থেকে শুরু হয়েছে, মানে আমার উৎপাদন হোক বা না হোক আমাকে 20 টাকা বেয়ার করতেই হবে। তাই জন্য টিসি কার্ভটা এখান থেকে শুরু হয়েছে। আর টিবিসি কার্ভে দেখো, এটা জিরো যখন, তখন টিবিসির খরচা আমার জিরো, তাই এটা এখান মূল বিন্দু থেকে শুরু হয়েছে টিবিসি কার্ভটা। আর দেখো টিবিসি যেই রেটে চেঞ্জ হচ্ছে, মানে এখানে 0 থেকে 30, মানে টিবিসির চেঞ্জ হয়েছে কত 30। দেখো টিসির চেঞ্জ হচ্ছে কত 30, মানে 50 থেকে 20-র মধ্যে গ্যাপ হচ্ছে 30। আবার 30 থেকে যদি যখন 65 হচ্ছে, মানে এখানে 35, গ্যাপ কত 35। টিবিসির বৃদ্ধির হার দেখো, টিসির বৃদ্ধির হারও কত 35, 50 + 35 85। আবার এখানে দেখো 35 বৃদ্ধির হার, তাহলে এখানেও দেখো সেই 35 বৃদ্ধির হার, মানে টিভিসি যেই হারে বৃদ্ধি পাচ্ছে টিসিও সেই হারেই বৃদ্ধি পাচ্ছে। তাই এক্ষেত্রে টিসি কার্ভ আর টিভিসি কার্ভ তাই জন্য পরস্পরের সমান্তরাল হয়, মানে টিভিসিটা যেই হারে বৃদ্ধি পায় টিসিটাও আমার সেই হারেই বৃদ্ধি পায়, কারণ অন্যদিকে আমার টিএফসিটা প্রত্যেক ক্ষেত্রেই স্থির থাকে তাই জন্য। এরপর হচ্ছে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। এই মার্জিনাল কস্ট কি জিনিস? মার্জিনাল কস্ট হচ্ছে তোমার উৎপাদনের 1 ইউনিট বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয়। মানে এইখানে দেখো, এইটাতে দেখিয়ে দিই, তারপরে ওখানে যাচ্ছি আবার। 0 থেকে 1 মানে উৎপাদনের 1 ইউনিট পরিবর্তন হয়েছে, তাহলে মোট ব্যয়ের যে পরিবর্তন হচ্ছে, তাহলে মোট ব্যয়ের পরিবর্তন কত হচ্ছে এখানে? মোট ব্যয়ের পরিবর্তন হচ্ছে 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে উৎপাদন, তাহলে মোট ব্যয়ের পরিবর্তন হচ্ছে 50 - 20 মানে 30। প্রথমের ক্ষেত্রে নেই, দ্বিতীয় থেকে ধরতে হবে, কারণ প্রথমটার ক্ষেত্রে তো আমার কিছু পাচ্ছি না এর আগের যে ব্যয়টা সেটা। তাই এক 1 ইউনিট অতিরিক্ত উৎপাদনের ফলে আমার মোট ব্যয়ের কত পরিবর্তন হচ্ছে 20। ঠিক আবার 1 থেকে 2-তে যখন যাচ্ছি, মানে 1 ইউনিট আবার অতিরিক্ত উৎপাদন করছি, তাহলে আমার মোট ব্যয়ের কত পরিবর্তন হচ্ছে 35। তাহলে এখানে প্রান্তিক ব্যয় হবে কত 35। ঠিক একইভাবে আবার 2 থেকে 3-এ যাচ্ছি, মানে 1 ইউনিট বেশি উৎপাদন করছি, তাহলে আমার মোট ব্যয়ের পরিবর্তন কত হচ্ছে 120 - 85, মানে এইটা হচ্ছে 50 - 20, এটা হচ্ছে 85 - 50, এটা হচ্ছে 120 - 85, এটা হচ্ছে 35। তারপর হচ্ছে 140 - 120, মানে হচ্ছে 20। তারপরে এটা হচ্ছে আবার 4 থেকে 5, মানে 1 ইউনিট বেশি করলাম, তাহলে মোট ব্যয়ের পরিবর্তন হলো 40, মানে হচ্ছে 180 - 140, মানে হচ্ছে 80। এই হচ্ছে এমসি, এভাবে নির্ণয় করতে হয়। মানে অতিরিক্ত 1 একক উৎপাদন, মানে 1 থেকে 2 বা 2 থেকে 3, এই অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য আমার মোট ব্যয়ের যে পরিবর্তনটা হচ্ছে, সেই মোট ব্যয়ের পরিবর্তনটাই হচ্ছে আমার এমসি। যেমন কি এটা যদি আঁকা হয়, তাহলে এমসি হবে কি ইউ আকৃতির রেখা। এখানে যদি এমসি হয় আর এখানে যদি কোয়ান্টিটি হয়, তাহলে কি হচ্ছে এমসি ইউ আকৃতির রেখা, ইউ শেপড বা ইউ আকৃতির। রেখা। এই ইউ শেপ মানে কি? তার মানে প্রথমে ব্যয় আমার কি হচ্ছে হ্রাস পাবে, পরে কি বৃদ্ধি পাবে। এরকমও কোশ্চেন আসে এখানে, এমসির হার প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়, এটা সত্য না মিথ্যা, ট্রু আর ফলস? At first stage the MC is falling and then it will be rise. This is true or false? তাহলে এটা হবে ট্রু স্টেটমেন্ট, মানে সত্যি। যদি এমসির ফর্মুলা আসে, তাহলে কি করতে হবে? টিসি এন প্লাস 1 মাইনাস টিসি এন, বা এমসি ইকুয়ালস টু লিখতে পারি আমি ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। এটা তোমাদের অঙ্ক আসে না, কিন্তু এই ফর্মুলাটা অনেক সময় লিখতে দেয়। এই টিসি এন প্লাস 1 মানে হচ্ছে এই 50টা, এটা হচ্ছে টিসি এন প্লাস 1 মানে বর্তমান যে খরচ সেটা, আর টিসি এন মানে হচ্ছে এর আগেরটা, মানে বর্তমান খরচ থেকে, বর্তমান মোট ব্যয় থেকে পুরনো মোট ব্যয়টা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা এমসি পেয়ে যাব। মানে অতিরিক্ত 1 একক দ্রব্যের জন্য আমার যে অতিরিক্ত খরচটা হচ্ছে
সেটাই।